অবাক লাগে, মানে একজন মানুষ শুধু নিজের জেদ আর আত্মসম্মান বজায় রাখার জন্য একটা সামান্য ৫ টাকার জরিমানা মকুব করতে একেবারে হাইকোর্ট পর্যন্ত লড়ছেন। হ্যাঁ, আর শুধু লড়ছেনই না। নিজের পকেট থেকে ১৭০০ টাকা যাকে বলে একেবারে জলের মতো খরচ করছেন ওই ৫ টাকার জন্য। একদম। অথচ সেই একই মানুষ জীবনের একেবারে শেষ প্রান্তে এসে সম্পূর্ণ দেউলিয়া হয়ে নিজের সবচেয়ে আদরের কন্যাকে, মানে যাকে তিনি নিজের সন্তানের মতো ভালোবাসতেন, তাকে মাত্র ৩,০০০ টাকার বিনিময়ে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। এই বৈপরীত্যটাই আসলে একটা আস্ত যুগের পতনের গল্প বলে। মানে একটা মানুষের চরম দম্ভ থেকে একেবারে সম্পূর্ণ নিঃস্ব হয়ে যাওয়ার গল্প। ঠিক। আর এই দুটো ঘটনার মধ্যে যে বিশাল একটা মানসিক এবং আর্থসামাজিক ব্যবধান আছে, সেটাই আজকের এই গভীর অনুসন্ধানের মূল বিষয়। হ্যাঁ, আজকে আমরা বাংলা সাহিত্যের অত্যন্ত স্পর্শকাতর একটা গল্প নিয়ে আলোচনা করব। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা সেই বিখ্যাত গল্প আদরিণী। এই গল্পটা হয়তো অনেকেরই চেনা, কারণ এটি একসময় পাঠ্যক্রমেরও অংশ ছিল। সময়কার আর্থসামাজিক পরিবর্তনগুলো, উপনিবেশিক আমলের আইনি কাঠামোর বদল আর নিঃস্বার্থ ভালোবাসার একটা মর্মান্তিক মনস্তত্ত্বকে তুলে ধরব। কারণ একটা পুরনো আমলের আইনি পেশা থেকে শুরু করে একটা হাতির প্রতি অপত্য স্নেহ, এই দুটো সম্পূর্ণ আলাদা বিষয় কিভাবে এক সুতোয় বাঁধা পড়ল সেটা বিশ্লেষণ করাটা খুব জরুরি। তো শুরু করা যাক গল্পের প্রধান চরিত্র জয়রাম মুখোপাধ্যায়ের উত্থানের ইতিহাস দিয়ে। এই মানুষটা কিন্তু, মানে যাকে বলে সোনার চামচ মুখে দিয়ে জন্মাননি। না, একেবারেই শূন্য থেকে শুরু করেছিলেন। হ্যাঁ, একটা সামান্য ক্যানভাসের ব্যাগ আর একটা পিতলের ঘটি সম্বল করে তিনি এই আইনি পেশায় এসেছিলেন। সেখান থেকে নিজের বুদ্ধি, জেদ আর প্রচণ্ড পরিশ্রমে বিশাল পাকা দালান কোঠা বানিয়েছেন। চমৎকার বাগান তৈরি করেছেন, বিপুল সম্পত্তির মালিক হয়েছেন, মানে একেবারে যাকে বলে সেলফ মেড ম্যান। একদম। কিন্তু এই শূন্য থেকে শিখরে পৌঁছনোর যাত্রাটা তো সহজ ছিল না। এই বিষয়টা বুঝতে গেলে সেকালের মোক্তার পেশাটাকে একটু বুঝতে হবে, তাই না? ঠিক বলেছেন। মোক্তাররা কিন্তু আজকের দিনের মতো প্রথাগত ডিগ্রিধারী লয়ার বা আইনজীবী ছিলেন না। আচ্ছা, মানে ওনাদের কোনো ডিগ্রি ছিল না? না, না। ১৯ শতক বা ২০ শতকের শুরুর দিকে ব্রিটিশ ভারতে একেবারে তৃণমূল স্তরের আইনি কাজকর্ম, কোর্টের সোয়াল জবাব, এগুলো এনারাই সামলাতেন। মানে পুঁথিগত বিদ্যার চেয়ে প্র্যাকটিক্যাল নলেজটা বেশি লাগতো। একদম তাই। এই পেশায় সবচেয়ে বেশি লাগত উপস্থিত বুদ্ধি, মানুষের নারী নক্ষত্র চেনার ক্ষমতা আর একটা প্রবল দাপট, মানে একটা স্ট্রং পার্সোনালিটি। আর জয়রামের ভেতরে তো এই সব কটি গুণ, মানে ১৬ আনা বর্তমান ছিল। তিনি খুব ভালো করেই জানতেন কিভাবে সিস্টেমকে কাজে লাগাতে হয়। হ্যাঁ, আর তার দাপটের কথা যখন উঠলই, তখন ওই অদ্ভুত জেদের গল্পটা তো আসেই। বাপরে! সে এক মারাত্মক ব্যাপার। একবার এক ডেপুটি ম্যাজিস্ট্রেটের সাথে ওনার প্রচণ্ড বিবাদ হলো। আর রাগের মাথায় জয়রাম কি করলেন জানেন? নিজের বাড়ির গোয়ালে সদ্য জন্ম নেওয়া একটা বাছুরের নাম রেখে দিলেন একেবারে সেই ম্যাজিস্ট্রেটের নামে। ভাবা যায়? মানে রাগের বহিঃপ্রকাশটা কতটা তীব্র আর অভিনব হলে একজন মানুষ নিজের পোষা বাছুরকে একজন পদস্থ সরকারি আমলার নামে ডাকতে পারেন। আসলে এর পেছনে একটা খুব সূক্ষ্ম মনস্তত্ত্ব কাজ করছে। জয়রাম তো আর সরাসরি ব্রিটিশ প্রশাসনের ওই আমলাকে শারীরিকভাবে বা আর্থিকভাবে কিছু করতে পারবেন না। হ্যাঁ, সেটা তো সম্ভব ছিল না। তাই তার নিজের যে একটা সাম্রাজ্য আছে, মানে তার নিজের বাড়ি, তার চারপাশের সমাজ, সেখানে তিনি ওই আমলাকে একটা বাছুরের স্তরে নামিয়ে এনে নিজের আধিপত্যটা প্রমাণ করছেন। হুম, এটা এক ধরনের সাইকোলজিক্যাল ভিক্টরি বা মনস্তাত্ত্বিক বিজয়। একদম। আর ওই যে শুরুতে ৫ টাকার জরিমানার কথা বলা হলো, সেটাও কিন্তু এই আধিপত্যেরই একটা অঙ্গ। হ্যাঁ, ওই ঘটনাটা তো রীতিমতো চমকে দেওয়ার মতো। কোর্ট অবমাননার দায়ে মাত্র ৫ টাকা জরিমানা। সেই আমলে জয়রামের মতো অত্যন্ত সফল ও বিত্তবান মানুষের কাছে ৫ টাকা তো কোনো ব্যাপারই ছিল না। উনি অনায়াসেই পকেট থেকে টাকাটা দিয়ে দিতে পারতেন, কিন্তু না। উনি ওই ৫ টাকার জরিমানা মকুব করাতে হাইকোর্ট পর্যন্ত লড়লেন আর ১৭০০ টাকা খরচ করলেন। মানে একটা মানুষের ইগো বা অহংকার কতটা বিশাল হলে সে এমন একটা কাজ করতে পারে। ঠিক। তবে ১৭০০ টাকা খরচ করাটা কি নিছকই কোনো বোকামি ছিল? না, একদমই বোকামি নয়, বরং এটা ছিল একটা পাওয়ার প্লে। কোর্ট কাছারির ওই রুক্ষ পরিবেশে নিজের ইমেজটাই হলো একজন মোক্তারের সবচেয়ে বড় মূলধন। আচ্ছা, মানে তিনি একটা মেসেজ দিতে চাইছিলেন। ঠিক তাই।
জয়রাম সমাজকে এবং তার বিরোধীদের একটা কড়া বার্তা দিচ্ছিলেন যে তাকে সহজে দমানো যায় না। তার গায়ে সামান্য আঁচড় লাগলে তিনি যে কোনো পর্যায় পর্যন্ত যেতে পারেন। বুঝতে পেরেছি। নরম মনের মানুষদের সমাজ, বিশেষ করে ওই আইনি দুনিয়াটা, খুব দ্রুত চিবিয়ে খেয়ে ফেলে। একদম। আর সেই কারণেই নিজের চারপাশে তিনি একটা অভেদ্য অহংকার আর রাগের প্রাচীর তুলে দিয়েছিলেন। চলুন বিষয়টা এবার একটু অন্যভাবে দেখি। জয়রাম মুখোপাধ্যায়কে আমার অনেকটা কাঁঠালের মতো মনে হয়। আঠাল হুম, মানে বাইরেটা রুক্ষ আর ভেতরটা মিষ্টি। একদম তাই। বাইরেটা অসম্ভব খসখসে, রুক্ষ আর কাঁটায় ভরা। কেউ সহজে হাত দিতে সাহস পাবে না, কিন্তু ভেতরটা রসে ভরপুর। হ্যাঁ, এই উপমাটা খুব সুন্দর। কারণ এই যে মানুষটা নিজের দম্ভ বজায় রাখতে ১৭০০ টাকা ওড়াচ্ছেন, সেই মানুষটাই কিন্তু আবার চুপি চুপি সম্পূর্ণ বিনামূল্যে গরিব এবং অসহায় মানুষদের মামলা লড়ে দিচ্ছেন। শুধু তাই নয়, নিজের পকেটের টাকা খরচ করে তাদের সাহায্যও করছেন। ঠিক। আর এই দ্বৈত সত্তাটাই জয়রামকে একটা রক্তমাংসের চরিত্র করে তুলেছে। তিনি বাইরে থেকে যতই কঠোর হন না কেন, তার ভেতরে একটা প্রচণ্ড দয়ালু আর পিতৃতুল্য সত্তা লুকিয়েছিল। যে সত্তাটা তিনি কোর্টের ওই কুটকচলির দুনিয়ায় কাউকে দেখাতে পারতেন না। কারণ দেখালেই সেটা তার দুর্বলতা হিসেবে ধরা হতো। আর এই দম্ভবন্ধ করা আবরণটার ভেতরেই এমন এক ঘটনা ঘটে, যা তার জীবনটাকে পুরোপুরি বদলে দেয়। আর ঠিক এই প্রবল প্রতাপশালী মানুষটার জীবনে এক রাজকীয় আভিজাত্য নিয়ে এন্ট্রি নেয় আদরিণী। হ্যাঁ, জয়রাম মুখোপাধ্যায় বীরপুরের বিপিন দাসের কাছ থেকে পুরো ২,০০০ টাকা দিয়ে একটি হাতি কিনে বসেন। ২,০০০ টাকা সেই যুগে! আর অত্যন্ত আদরে সেই হাতির নাম দেন আদরিণী। হাতি তো শুধু কিনে ফেললেই হলো না, তার পেছনে রোজগার খরচ আছে, মাহুতের বেতন আছে, তার বিশাল খাবার দাবারের খরচ আছে। সব মিলিয়ে একটা বিপুল ব্যয়ের ব্যাপার। এখন আমার একটা প্রশ্ন আছে। বলুন। এই যে হাতি কেনাটা, এটা কি সত্যিই শুরুতে কোনো পশুপ্রেম থেকে এসেছিল, নাকি সমাজে নিজের ক্ষমতা আর প্রতিপত্তি জাহির করার জন্য আদরিণীকে একটা চূড়ান্ত ট্রফি হিসেবে ব্যবহার করা হচ্ছিল? যদি আমরা বিষয়টাকে তৎকালীন গ্রামীণ সমাজ ব্যবস্থার বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তাহলে বুঝতে পারব যে শুরুতে হাতি পোষাটা সামাজিক স্টেটাস বা প্রতিপত্তি প্রদর্শনের একটা অংশই ছিল। মানে একটা বড় লোকের চাল। হ্যাঁ, সে যুগে গ্রামে গঞ্জে হাতি পোষা মানে ওই ব্যক্তি সমাজের একেবারে সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছেন। উম আজকের দিনে যেমন কেউ খুব ধনী হলে ৪-৫টা দামি স্পোর্টস কার কিনে গ্যারেজে সাজিয়ে রাখে, বিষয়টা অনেকটা সেরকমই। একদম তাই। জয়রাম একজন সেলফ মেড মানুষ। তিনি সাধারণ অবস্থা থেকে উঠে এসেছেন। তাই তিনি সমাজকে নিজের এই শীর্ষ অবস্থানটা একেবারে চাক্ষুষ দেখাতে চেয়েছিলেন। এর একটা দারুণ উদাহরণ তো গল্পেই আছে। মহারাজা নরেন্দ্র নারায়ণ রয় বাহাদুর একবার একটি বিয়ের অনুষ্ঠানের জন্য জয়রামের কাছে আদরিণীকে ধার চাইলেন। আর জয়রাম কি উত্তর দিয়েছিলেন মনে আছে? হ্যাঁ, অত্যন্ত বিনয়ের সাথে হাসি মুখে অথচ বুক ভরা গর্ব নিয়ে বলেছিলেন, যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালন হচ্ছি, তখন এই হাতি আপনার বই আর কার?" এই সংলাপটার ভেতরে লুকিয়ে থাকা অহংকারটা কিন্তু মারাত্মক। চরম একটা অহংকার। জয়রাম মুখে মহারাজাকে হুজুর বলছেন, সম্মান দেখাচ্ছেন, কিন্তু তার ভেতরে একটা প্রচ্ছন্ন তৃপ্তির কাজ করছে। হ্যাঁ, মানে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে মহারাজার মতো একজন বংশকৌলিন্যে ভরপুর অভিজাত মানুষেরও যখন কোনো বিশেষ প্রয়োজন হয়, তখন এই সাধারণ গ্রাম থেকে উঠে আসা মুক্তার জয়রামের দ্বারস্থ হতে হয়। দিকটা হলো এই অহংকারের জায়গাটাতেই সম্পর্কটা আটকে থাকেনি। এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। একটা ট্রফি বা স্ট্যাটাস সিম্বল হিসেবে যে প্রাণীর আগমন, সেই প্রাণীটি ধীরে ধীরে জয়রামের জীবনের একেবারে কেন্দ্রবিন্দু হয়ে যায়। ওই যে আপনি বললেন না, ভেতরে কাঁঠালের কোষের মতো নরম জয়রামের, ভেতরে সেই দয়ালু বাবা সত্তাটা এই হাতিটির মধ্যে নিজের অপত্য স্নেহ খুঁজে পায়। হ্যাঁ, নিজের নিঃস্বার্থ সন্তান স্নেহ যেন উজাড় করে দেন। আদরিণী আর কেবল যাতায়াতের বাহন বা অহংকারের প্রতীক থাকে না, সে সত্যি সত্যি জয়রামের এক আদরের কন্যা হয়ে ওঠে। একটা বিশাল আকৃতির বন্যপ্রাণী আর একজন কঠোর আইনজীবীর মধ্যে যে এমন একটা সূক্ষ্ম আর মিষ্টি সম্পর্ক তৈরি হতে পারে, সেটা সত্যিই অভাবনীয়। মানুষের আবেগ আসলে কোনো সরল রেখায় চলে না। একদমই না। জয়রাম সারা জীবন মানুষের সাথে আইনি লড়াই করেছেন, মানুষের কূটবুদ্ধি দেখেছেন, কিন্তু আদরিণীর কাছে তিনি পেলেন এক শর্তহীন ভালোবাসা। যেখানে কোনো পারিনি প্যাচ নেই, কোনো স্বার্থ নেই। প্রাণীটির ওই বিশালত্বের কাছে তার নিজস্ব দম্ভ যেন একটা অদ্ভুত প্রশান্তি পেল। কিন্তু মুশকিল হলো মানুষের জীবনে কোনো ভালো সময় তো আর চিরস্থায়ী হয় না।
সময়ের চাকা বড় নিষ্ঠুরভাবে ঘোরে। ঠিক। গল্পের ঠিক ৫ বছর পরের প্রেক্ষাপট যদি আমরা বিশ্লেষণ করি দেখব পুরো সমাজ, অর্থনীতি আর জয়রামের চেনা পৃথিবীর চিত্রটা আমূল বদলে গেছে। এই ৫ বছরে উপনিবেশিক আইন ব্যবস্থায় একটা বিরাট কাঠামোগত পরিবর্তন চলে আসে। নতুন আইনি ব্যবস্থা মানে প্রথাগত ব্রিটিশ আইনে চল শুরু হলো। হ্যাঁ, কোর্টের ভাষা, ধরন, আদব-কায়দা সবকিছু রাতারাতি বদলাতে শুরু করল। এই পরিবর্তনের বিষয়টা একটু খোলসা করা দরকার। হঠাৎ করে এমন কি হলো যে জয়রামের মতো প্রতাপশালী এবং দাপুটে মানুষের পসার একেবারে নষ্ট হয়ে গেল? এর মূল কারণ হল কোর্টে শিক্ষিত নতুন প্রজন্মের আইনজীবীদের আগমন। এদের বলা হতো প্লিডার। আচ্ছা, ওই ইংরেজি জানা বাবুরা? হ্যাঁ, এই প্লিডাররা ব্রিটিশ শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত ছিলেন। তারা ইংরেজি ভাষায় দারুণ দক্ষ ছিলেন আর আধুনিক আইন নিয়ে পড়াশোনা করে ডিগ্রি নিয়ে এসেছিলেন। তো ব্রিটিশ বিচারকরা স্বাভাবিকভাবেই এই কোট প্যান্ট পরা বাবুদের বেশি গুরুত্ব দিতে শুরু করলেন। একদম তাই। ফলে জয়রামের মতো মোক্তাররা, যারা মূলত নিজেদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, গ্রামীণ চাতুর্য আর পুরনো নথিপত্রের উপর ভিত্তি করে কাজ করতেন, তারা এই নতুন ব্যবস্থার কাছে অপ্রাসঙ্গিক হয়ে গেলেন। মানে খেলার নিয়মটাই পুরোপুরি বদলে গেল। আর জয়রামরা বুঝতেই পারলেন না কিভাবে এই নতুন নিয়মের সাথে খাপ খাইয়ে নিতে হবে। বিষয়টা অনেকটা আজকের দিনে হঠাৎ করে কোনো নতুন টেকনোলজি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার ফলে পুরনো পেশার মানুষদের কাজ হারানোর মতো। দারুণ একটা তুলনা দিলেন। সত্যিই তাই। জয়রামের রোজগার প্রায় শূন্যে এসে ঠেকল, আর জমানো সঞ্চয়ও দ্রুত ফুরিয়ে যেতে লাগল। আর এই ভয়ঙ্কর অর্থনৈতিক পতনের সাথে যুক্ত হল একটা বিশাল সামাজিক চাপ। জয়রামের নাতনি কল্যাণীর বিয়ের বয়স হয়েছে। সে যুগের রক্ষণশীল সমাজ ব্যবস্থায় বাড়িতে বিয়েযোগ্য মেয়ে থাকা মানে পরিবারের সম্মান বিপন্ন হওয়া। হ্যাঁ, আর বিয়ে মানেই তো শুধু আশীর্বাদ নয়, এর সাথে জড়িয়ে আছে বিপুল পরিমাণ যৌতুক এবং আনুষাঙ্গিক খরচের একটা বিরাট ধাক্কা। হিসেব করে দেখা গেল এই বিয়ের জন্য প্রয়োজন অন্তত ২,৫০০ টাকা। ২,৫০০ টাকা! যে মানুষটার রোজগার বন্ধ, যার বাড়িতে হয়তো ঠিকমতো হাঁড়ি চড়ছে না, তার কাছে এটা তো একটা পাহাড় সমান বোঝা। আর ঠিক এখানেই শুরু হয় গল্পের সবচেয়ে মর্মান্তিক অধ্যায়। বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা তাকে একটা চরম বাস্তবসম্মত কিন্তু ভীষণ নির্মম পরামর্শ দেয়। হ্যাঁ, তারা বলে যে সামনেই বামুনহাটের মেলা বসছে, সেখানে আদরিনীকে বিক্রি করলে অনায়াসেই ৩,০০০ টাকা পাওয়া যাবে। নাতনির বিয়েও ধুমধাম করে হবে, আর জয়রামের হাতেও কিছু টাকা বাঁচবে। এই পরামর্শটা শুনে জয়রামের মানসিক অবস্থাটা একবার কল্পনা করার চেষ্টা করুন। মানে যে মানুষটা জীবনে কাউকে পরোয়া করেনি, ১৭০০ টাকা যে অবলীলায় ছুঁড়ে ফেলেছিল, সে আজ পরিস্থিতির একেবারে নির্মম দাস। তিনি খুব ভালো করেই জানেন এই আদরিনীকে বিক্রি করা ছাড়া তার আর সত্যি কোনো উপায় নেই। তিনি ছলছল চোখে অত্যন্ত করুণ একটা যুক্তি দাঁড় করান। তিনি বলেন, "উম, সে যে মেয়ের মতো মেয়েকে কি চিরদিন ঘরে রাখা যায়?" উফ! এই একটা মাত্র সংলাপ শুনলে বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যায়। তিনি আসলে অন্য কাউকে নয়, নিজেকেই সান্ত্বনা দিচ্ছেন। হ্যাঁ, তিনি মনে মনে খুব ভালো করেই জানেন যে তিনি বিক্রি করছেন তার জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটিকে। কিন্তু মনকে বোঝাচ্ছেন এই বলে যে মেয়েদের তো একসময় শ্বশুরবাড়ি পাঠাতেই হয়। আদরিনীও হয়তো তেমনই এক নতুন জীবনে যাচ্ছে। এখানে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি সমাজ কিভাবে বদলাচ্ছে, অর্থনীতি কিভাবে বদলাচ্ছে, আর আধুনিকতার আগ্রাসন কিভাবে পুরনো মূল্যবোধগুলোকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে। আর তার সেই অতিকায় জাতাকলে পড়ে পিষ্ট হচ্ছে একজন মানুষের একেবারে ব্যক্তিগত খাঁটি আবেগ। জয়রাম, যিনি একদিন নিজের জেদ বজায় রাখতে হাজার হাজার টাকা উড়িয়েছিলেন, আজ তাকে কয়েক হাজার টাকার জন্য নিজের মেয়েকে বিক্রি করে দিতে হচ্ছে, সামাজিক বাধ্যবাধকতার কাছে মাথা নত করে। আর ট্র্যাজেডিটা তো শুধু জয়রামের দিক থেকেই আসে না। গল্পের ক্লাইম্যাক্স তো এরপর শুরু হয়। হ্যাঁ, বুক ফাটা কষ্ট আর চরম অসহায়তা নিয়ে আদরিনীকে বামুনহাটের মেলায় পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়। জয়রাম শেষমেশ নিজের আবেগের চেয়ে নাতনির ভবিষ্যতের সামাজিক দায়বদ্ধতাকেই বেছে নিতে বাধ্য হলেন। আদরিনীকে মাহুতের সাথে মেলার উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়া হয়। জয়রাম হয়তো ভেবেছিলেন এই বিচ্ছেদের কষ্টটা তিনি কোনো মতে সয়ে নেবেন। কিন্তু নিয়তির বিচারটা তো অন্যরকম ছিল। আদরিনীকে যখন মেলায় নিয়ে যাওয়া হচ্ছে, তার কিছুক্ষণ পরেই একটা খবর আসে। একটা চিঠি এসে পৌঁছায় জয়রামের হাতে। আর সেই চিঠিতে যা লেখা থাকে তা পড়ার পর যে কোনো পাষাণ হৃদয় গলে যাবে। চিঠিতে লেখা থাকে, বাড়ি থেকে মাত্র ৭ ক্রোশ দূরে একটি আম বাগানে আদরিনী হঠাৎ শুয়ে পড়েছে। সে আর এক পাও হাঁটতে পারছে না।
তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে এবং সে এক বুক ব্যথায় আর্তনাদ করছে। মাহুত শত চেষ্টা করেও হাজার তাগিদ দিয়েও তাকে মাটি থেকে ওঠাতে পারেনি। আদরিনী যেন মৃত্যুর জন্য নিজেকে সঁপে দিয়েছে। এই দৃশ্যটা আসলে গভীর এক মনস্তাত্ত্বিক রূপক। পশু পাখিরা কি মানুষের মনের অব্যক্ত কান্না বুঝতে পারে? আমরা তো প্রায়শই ভাবি যে প্রাণীদের বোধশক্তি মানুষের মতো অতটা প্রখর নয়। কিন্তু আদরিনীর এই আকস্মিক পতন কোনো শারীরিক রোগ ব্যাধির কারণে তো হয়নি। এটি হলো জয়রামের ভেতরের ভেঙে পড়া হৃদয়ের এক বাস্তব প্রতিচ্ছবি। এটা ভীষণ চিন্তার বিষয়। জয়রাম ভেতর থেকে যেদিন মরে গিয়েছিলেন, যেদিন তিনি বাধ্য হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন আদরিনীকে বিক্রি করার, যেদিন তার আত্মসম্মান সামাজিক চাতের কাছে হার মেনেছিল, সেদিনই আসলে আদরিনীরও মৃত্যু হয়েছিল। মানে মালিকের মানসিক মৃত্যুটি আদরিনীর শারীরিক মৃত্যু হয়ে দেখা দিচ্ছে। একদম ঠিক। আদরিনী তো শুধু একটি প্রাণী ছিল না, সে ছিল জয়রামের অহংকার, তার আত্মসম্মান, তার ভালোবাসার শেষ আশ্রয়। নতুন সমাজ ব্যবস্থা যখন জয়রামকে মূল্যহীন করে দিল, তাকে অপ্রাসঙ্গিক করে দিল, তখন তার সেই অহংকারের প্রতীকও ধুলোয় মিশে গেল। প্রাণীটি তার শেষ নিঃশ্বাসের মধ্য দিয়ে যেন জয়রামের সে হারিয়ে যাওয়া দাপটের যুগটারই সমাপ্তি ঘোষণা করল। আদরিনী বুঝতে পেরেছিল যে তাকে বিক্রি করে দেওয়া হচ্ছে। এই অপমান, এই কষ্ট, এই বিচ্ছেদ সে মেনে নিতে পারেনি। জীবনে মানুষ হিসেবে আমরা সবাই প্রিয়জনের থেকে দূরে যাওয়ার কষ্ট কখনো না কখনো অনুভব করেছি। আমরা হয়তো সেই কষ্টটা ভাষায় প্রকাশ করতে পারি, কাঁদতে পারি, অন্যের কাছে বলতে পারি। কিন্তু একটি অবলা প্রাণী, যার কোনো ভাষা নেই, সে যখন সেই বিচ্ছেদের কষ্ট সহ্য করতে না পেরে একেবারে নিজের শরীরটাই ছেড়ে দেয়, তখন সেই নীরব অভিমান আমাদের সত্যিই বাকরুদ্ধ করে দেয়। আজকের এই আলোচনা থেকে আমরা স্পষ্ট দেখতে পেলাম যে প্রভাতকুমার মুখোপাধ্যায়ের আদরিনী নিছক একটি হাতির গল্প তো নয়। এটি হল মানুষের উত্থান-পতনের, অহংকারের, নিঃশর্ত ভালোবাসার এবং সময়ের নির্মম কষাঘাতে সব হারানোর এক অসামান্য আখ্যান। একটা ক্যানভাসের ব্যাগ আর পিতলের ঘটি নিয়ে শুরু করা জয়রামের জীবনে আদরিনী এসেছিল রাজকীয় আভিজাত্য আর দম্ভ নিয়ে। আর বিদায় নিল এক বুক ভাঙা, নিঃশব্দ অভিমান নিয়ে। আলোচনা শেষ করার আগে একটা বিষয় গভীরভাবে ভাবার মতো। আমরা মানুষরা বড়াই করে মনে করি যে আমরা আমাদের পোষ্যদের লালন পালন করি। আমরা তাদের খাবার দিই, আশ্রয় দিই, আমরাই তাদের রক্ষাকর্তা। হ্যাঁ, আমরা ভাবে সব নিয়ন্ত্রণ আমাদের হাতে। কিন্তু প্রকৃতির হিসাব হয়তো অন্যরকম। হয়তো এই অবলা প্রাণীগুলোই আমাদের বাঁচিয়ে রাখে। ঠিক, হয়তো এই প্রাণীগুলোই আমাদের জীবনের সমস্ত শোক, কষ্ট আর অভিমান নিজেদের কাঁধে তুলে নেয়। তারা যখন বুঝতে পারে যে তাদের ভালোবাসার মানুষটি আর তাদের ভার বইতে পারছে না, সামাজিক বা অর্থনৈতিক কারণে সম্পূর্ণ ভেঙে পড়েছে, তখন কি তারা নিজেরাই নিজেদের শেষ করে দিয়ে সেই মানুষকে মুক্তির পথ দেখানোর চেষ্টা করে? আদরিনীর এই নীরব আত্মত্যাগের কোনো ভাষা নেই, কিন্তু এর গভীরতা আমাদের মানবিকতার ধারণাকে নতুন করে প্রশ্ন করতে বাধ্য করে। সমীকরণের হিসাবে জয়রাম আদরিনীকে বিক্রি করে নাতনির বিয়ের টাকা জোগাড় করতে চেয়েছিলেন, কিন্তু আদরিনী নিজের প্রাণ দিয়ে সেই লাভ ক্ষতির সমীকরণটাই মুছে দিল। আমাদের চিরকালের জন্য ভাবতে বাধ্য করল, ভালোবাসার হিসাব কি কখনো টাকায় মেটানো যায়? এই প্রশ্নটা আজ এখানেই রেখে গেলাম।